নাহরিন খান, আমি আপনার কাছে আসি। আমরা গালিগালাজ নিয়ে কথা বলছিলাম, অনলাইন মন্তব্য নিয়ে কথা বলছিলাম। আমি একটু আপনার কথা খুব সংক্ষেপে শুনি যে আসলে এটা কি আসলে জবানকে ছোট করে দেয় কিনা, মানুষকে কথা বলতে গিয়ে কম বলে কিনা, ভয়ে থাকে কিনা? অফকোর্স থাকে যে সিনাপা, দিন শেষে আমরা সবাই মানুষ, তাই না? দিন শেষে আমরা সবাই মানুষ, এবং গালির যে মাত্রাগুলো এখন আমি দেখি, দেখেন গালিকে আবার লেজিটিমেট করার চেষ্টা চলছে। জামাতের আমির বলেন যে গালি না, এখন দোয়া করতে হবে, তাই না? দেখেন আপনি, মানে আমরা জানি এটা কারা করে, এবং আপনি দেখেছেন যে গতকাল চাঁদপুরে যে ঘটনাটি ঘটেছে, কোন দলটি এটি করেছে, এটিই আসলে কিন্তু সত্য। অথচ দেখেন তারা ইসলামের নামে রাজনীতি করে। ইসলাম কিন্তু এটাই বলেছে যে আপনার যদি ব্যক্তিগত কোনো পাপ থাকে সেটিও আপনি পাবলিকলি বলবেন না, হ্যাঁ, সেটিও আপনার স্বীকার করার দরকার নাই। তো এরকম একটা জায়গা থেকে এই যে গালিগুলো আমাদেরকে দেয়, বা এই যে নারীদেরকে, পার্টিকুলারলি নারীদেরকে, যেমন আমার ভাই বলেন ওনাকে পচা ডিম বলেছে, পচা ডিম তো অনেক ভালো, আর আমাদেরকে যেগুলো বলে সেগুলো আসলে আমাদের সবার পরিবার আছে, হ্যাঁ, আমাদের সবার পরিবার আছে, আমরা সবাই, এবং ধরেন কিছু তো থাকে কমন, বেগানা নারী, তারপরে হচ্ছে বেপর্দা, আমরা নাস্তিক, মানে আপনি চিন্তা করে দেখেন, মানে ইসলামের, মানে আপনি ইসলামিক কিনা, আপনি ধর্ম মানেন কিনা, সেই সার্টিফিকেট কিন্তু জামাতে ইসলামের কাছ থেকে আপনাকে নিতে হবে। এবং এই ঘটনাগুলোতে আপনি যেটা বললেন যে মন তো খারাপ হয়, কিন্তু তারপরও আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা মেয়েরা যারা কাজ করি এই জায়গাটাতে, আমরা সেগুলোকে মেনে নিয়েই কাজ করি, এবং আমরা জানি যে আমাদের করতে হবে। ভয় পাবেন না, ফোবিয়ার মধ্যে পড়ে যাবেন না, সেটাই হচ্ছে বড় কথা। সত্য বিষয়টি নিয়ে কথা বলতে হবে, যেটা কাঙ্ক্ষিত, সেই বিষয়টা সবার কাছ থেকে আমরা চাই। সব দলের রাজনৈতিক নেতারা এই বিষয়টা অনুধাবন করুক, এটা আমরা চাই। একটু ভিন্ন প্রসঙ্গে যাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনি আবারও গণঅভ্যুত্থান হলে 60টা হেলিকপ্টার লাগবে বলেছেন। 60টা কোন কোন দলের জন্য, কার কার জন্য বললেন? ভাই বলে নিজেই আবার গণঅভ্যুত্থানের প্রসঙ্গই বা কেন আসছে? না, আজকে দুইটা পার্ট ছিল আজকে আলোচনার। প্রথম পার্টে আমরা যখন দেখলাম যে হিউজ কনস্টিটিউশনাল রেফারেন্স দিয়ে দিয়ে এক একজন আইনবেত্তা, যেমন জামাত একজন আইনজ্ঞ নিয়ে গেছেন, আমাদেরও আইনজ্ঞ ছিল একজন ব্যারিস্টার সানি, তারপরে সালাউদ্দিন ভাই বিএনপির, উনি নিজেই তো আইনের ছাত্র, উনি একজন পণ্ডিত। তো আমরা দেখলাম প্রচুর পরিমাণে সংবিধান চর্চা করা হচ্ছে, যে সংবিধানের এটা বাইরে, এটা হলে এটা হবে, সেটা হলে সেটা হবে, ইত্যাদি ইত্যাদি। তো তখন আমার বিষয়টা একজন আমাকে পাশ থেকে বলল, সম্ভবত রাশেদ, যে ভাই এখানে তো সংবিধান চর্চা হচ্ছে, এগুলো তো আলোচনা হয়ে গেছে আগে, এই প্রবলেমটা পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যাল সলিউশন লাগবে। তখন আমি দাঁড়ালাম, মানে আমার কথা বলার কথা ছিল না, কথা বলেছে আমাদের দলের সানি, সেখানে ব্যারিস্টার সানি। তখন আমি দাঁড়িয়ে বললাম যে দেখেন, আপনারা যে আলোচনাগুলো করছেন, আমরা যে পরিবর্তনটা হয়েছে এটা তো সাংবিধানিক ভিত্তিতে হয় নাই। শেখ হাসিনা আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে দিয়ে সে আমাদেরকে পুরো অসাংবিধানিকভাবে আমাদের উপরে ফ্যাসিবাদ কায়েম করেছে, এবং পরে আমরা সাংবিধানিকভাবে সমাধান চেয়েছিলাম, আপোষে বসেন, আলোচনায় বসেন, ইলেকশন দেন, ইলেকশন প্রসেস, কোনোটাই লাভ হয় নাই। পরে আমাদেরকে সংবিধানের বাইরে গিয়ে একটা গণঅভ্যুত্থান ঘটাতে হয়েছে। এখন কিন্তু গণঅভ্যুত্থানকে কেউ প্রশ্ন তুলছে না, যে গণঅভ্যুত্থান সংবিধান মতো হয়েছে কিনা, ওটা অসাংবিধানিক হয়েছে, ওটা নিয়ে প্রশ্ন তোলে নাই। অর্থাৎ গণঅভ্যুত্থান আমাদের সব কিছুকে মুছে দিয়ে সবাই বলছে গণঅভ্যুত্থান আমাদের মানে মানে এটা কি বলা যায়, যে একটা অবিস্মরণীয় ঘটনা, আমাদের মাথার তাজ, আমাদের মানে ইতিহাসের সৌধ, এগুলো বলছেন। যে জিনিসটা অসাংবিধানিক সেটাকে আপনি ওন করছেন, ঠিক না? আমরা যে 21শে ফেব্রুয়ারি বলি, 21শে ফেব্রুয়ারিকে আমরা ওন করি না? 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল? আইন অমান্য করেই 144 দ্বারা ভঙ্গ করা হয়েছিল। তার মানে সংবিধান ভেঙে, নিয়ম কানুন ভেঙে যে অপরিসীম অর্জনটা হয়, সেটাকে আমরা বলি যে এটা মোর দ্যান এভরিথিং, মানে এটা মানে পার্লামেন্ট, সংবিধানের উপরে। তখন আমি বললাম যে আপনারা যদি এই যে সাংবিধানিক বিতর্কে করে যদি আমাদের এই জুলাই সংস্কারের এই প্রস্তাবনা বাস্তবায়ন না হয়, তাহলে আমি তো দেখছি সহজ পথ হচ্ছে আরেকটা গণঅভ্যুত্থান করা, ওইটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলবে না, ঠিক আছে? তাহলে আমাদের একটা গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে যায় যদি আপনি এটা করেন। আর যখন ওই আরেকটা গণঅভ্যুত্থান যখন হবে, তখন কিন্তু এই যারা এখানে আমরা বসে আছি সবাইকে যেতে হবে, সবার জন্য ওখানে যতগুলো মানুষ আমরা আছি বা আমাদের আরো যারা আছে, তো সব মিলে কিন্তু আরো বড় বড় হেলিকপ্টার। সবাই যদি ওখানে থাকে, গণঅভ্যুত্থানটা করবে কারা? না, গণঅভ্যুত্থান তো করবে তারা যাদের প্রত্যাশা, আমরা তো যাদের পক্ষ হয়ে ওখানে কথা বলছি। দেখেন আমরা যে এত বিতর্ক করছি, মানুষকে সেটা পছন্দ করছে। মানুষ তো চাচ্ছে যে ভাই বিচারটা করেন, সংস্কারটা করেন, নির্বাচনটা দেন। আপনি দেখেন আজকে যে সিদ্ধান্তটা হয়েছে গণভোট, এই গণভোটের কথা আমরা বলেছি না হয় 1 মাস 1.5 মাস আগে, তাহলে 1.5 মাস পরে এসে আজকে আপনারা ঠিক ওই জায়গাতেই এসে রাজি হলেন, তাই না?
এখন এতদিন কি হয়েছে, গণভোট সংবিধান সম্মত না, গণভোট কোথায় লেখা আছে, গণভোট কিভাবে হবে? আরে ভাই, আপনি যে এখানে আলোচনা করছেন, কালকে তো প্রশ্ন করবে যারা আমাদের এই আলোচনায় নাই, তারা তো প্রশ্ন করবে যে আপনারা করছেন, আমাদেরকে তো জিজ্ঞেস করেন নাই। ওকে, তাহলে এই যে গণভোট নিয়ে আমরা একটা কথা বলি, গণভোটের প্রসঙ্গেও কিন্তু সবগুলো দল এক হয়নি। জামাত ইসলাম বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আপনার কি মনে হয় যে আবার ঠিক এই জায়গায় আমরা আটকে থাকবো কিনা? না, আজকে ওই আপনাকে যেটা বলছিলাম মজার কথা, প্রথমবার ওই কথাটা বলার পরে যে আমরা যদি সিদ্ধান্ত ফেল করি, তাহলে এই নিউ জেনারেশন জেনজিরা কিন্তু এখন সবাই বাসায় বসে আছে, ওরা অবজার্ভ করছে যে আমরা কি করছি না করছি। ওরা নাইমে আসলে তখন আর আমাদেরকে তখন ওই জন্য বলছি যে 8-10টা হেলিকপ্টার লাগবে। আমি বলছি যে ভাই, বড় হেলিকপ্টার কোন কোন দেশে আছে ওগুলো ইম্পোর্ট করে আনেন। শুনেন, ইন্টারেস্টিং ঘটনা, ওই প্রথম অবস্থার পর যখন দ্বিতীয় অধিবেশন আসলো, আমি যখন ব্রেকে গেলাম, সবাই আমাকে নিয়ে বলছে আপনি থ্রেট দিয়েছেন, আপনি হুমকি দিচ্ছেন। পরে দেখি আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেল। এখন এই যে আপনি যে বলছেন গণভোটে সবাই রাজি হয়ে গেল, তখন আমি বললাম যে থ্রেটটা দেওয়া তো ভালোই, হেলিকপ্টারের ভয়ে তো সবাই দেখি এখন গণভোটে রাজি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। সাইফুল হক, আমি একটু শুনি আজকের যে আলোচনার প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে ঐক্যমতের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে আজকের দিনটা ঐক্যমত কমিশনের মিটিং, আমাদের আলোচনা এবং ন্যূনতম একটা বোঝাপড়ার জায়গায় আমরা যাচ্ছি, এটা আমি মনে করি আমরা একটা অর্জনের জায়গায় যাচ্ছি। আমরা গতকাল পর্যন্ত বা আজকে ধরুন সকালে যখন সভাটা শুরু হয়েছে, তখনও একটু আমরা দ্বিধান্বিত ছিলাম যে আমরা দিন শেষে কী নিয়ে আমরা ফিরব। মোটামুটি ধরুন জুলাই সমঝোতা সনদ, এটার বাস্তবায়নের ব্যাপারে আমরা বলা হচ্ছে যে যেদিন পার্লামেন্ট ইলেকশন হবে, মধ্য ফেব্রুয়ারির মধ্যে যেদিন ইলেকশন কমিশন পার্টিকুলার ডেট ডিক্লেয়ার করবেন, একই সাথে আমরা গণভোটও চাইতে পারি। তো গণভোটের ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা এসছে, যেটা আগে অসম্ভব ভাবা হয়েছিল। এটা নিশ্চয়ই খুব বড় একটা অর্জন। তারপরে একটা এসছে যে আমরা ফেব্রুয়ারি নির্বাচন, এ ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর দিক থেকে ব্যাপক একটা চিন্তার একটা ঐক্য, একটা অবস্থানের জায়গা। ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি পিছিয়ে যায়, ভেস্তে যায়, আমরা যেটা সীমাহীন দুর্যোগের মধ্যে পড়ব, সংকটের মধ্যে পড়ব, এটাও নানাভাবে আলোচনায় বেরিয়ে এসছে। এটাও একটা রাজনৈতিক তাগিদ আছে। এখন কি আপনি মনে করেন যে মানুষের আসলে এই বিশ্বাসটা রাখা উচিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? আমি আশা করছি যে আগামী 8 তারিখে ঐক্যমত কমিশনের পরবর্তী সভাটা আছে। যেহেতু এখন আমরা যেখানে বললেন যে এখন আমরা একটু আলোচনা করছি যে সরকার, আমরা 8 তারিখে যদি আমরা একটা বোঝাপড়ার জায়গাটা আসতে পারি, হ্যাঁ ধরুন কোনো দল হয়তো নির্বাচনের আগেই তারা গণভোটের কথাটা বলছেন, কিন্তু আমার ধারণা যে ওভারওয়েলমিং মেজরিটি ওখানকার রাজনৈতিক দলগুলো, এবং তারা নির্বাচনের দিনই তারা গণভোটের কথাটা বলছেন। আমার মনে করি ঐক্যমত কমিশন, সরকার নিশ্চয়ই এটাকেই বিবেচনার মধ্যে নেবেন, এবং আমি মনে করি যে আমরা একটা ঐক্যমতের জায়গা থেকেই সরকারকে আমরা বলতে পারবো। সরকার তারা হয়তো একটা প্রজ্ঞাপন আকারে বলবেন, নির্বাচন কমিশনে আরপিও তারা যুক্ত করবেন, গণভোটটাকে তারা যুক্ত করবেন, এবং আমি আশা করি দিন শেষে আমরা এতগুলো চ্যালেঞ্জ, আমি আজকে বলেছি যে আমরা এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। এখন আমরা যেহেতু প্রধান হার্ডেল ছিল ঐক্যমতের ব্যাপারে একমত হওয়া, সংস্কারের ব্যাপারে, যেহেতু সেখানে আমরা পার হয়ে এসেছি, বাস্তবায়ন নিয়ে আর কোনো বড় দুর্যোগ হওয়া উচিত হবে না। নাহরিন খান, আমি শেষ করতে চাই আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, কিন্তু নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন তার জন্য দেশ শাসন করা খুব চ্যালেঞ্জিং হবে, কথাটা সবাই বলে। যে দলে আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিএনপি কতটুকু প্রস্তুত, এবং সেজন্যও তো একটা রাজনৈতিক একটা ঐক্য প্রয়োজন। বিরোধী দলে যারা যাবে তাদের সাথে একরকম সমঝোতা প্রয়োজন। সেটা কি আসলে হচ্ছে কিনা, দেখছেন কিনা আপনি? আসলে এই উত্তরটা যারা ডিরেক্টলি বিএনপি করে তারাই হয়তো বলতে পারবে। আপনি দেখছেন? তবে আমি শুনেন, স্বপ্ন দেখার তো কোনো অসুবিধা নাই, এবং এই স্বপ্নটাই কিন্তু গত 1 বছর আমরা দেখেছি যে সিনাপা, তাই না? তাহলে আমি আশা করি যে দলটি ক্ষমতায় যাক সেই দলটি সবার ঐক্যমত্যের ভিত্তিতে, এবং আমাদের এটা কিন্তু শুধু আপনি বিএনপিকে বললে হবে না, বা আমি জানি না বিএনপি ক্ষমতায় যাবেন কিনা বা কারা ক্ষমতায় যাবেন, যেই ক্ষমতায় যাক আমাদের কিন্তু এই দেশটার জন্য আমাদের নিজেদেরকে সবার একসাথে হয়ে তাদেরকে হেল্প করতে হবে। এছাড়া আসলে পরিত্রাণের কোনো উপায় নাই। দেখুন, প্রতিনিয়ত আমরা যে ডিলেমার মধ্যে আছি, মানে
প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের চিন্তা ভাবনা সবকিছু। এভাবে করলে এই দেশটা আর কি এই 54 বছর পরেও ঠিক একই জায়গায় থাকবে? ধন্যবাদ আপনাকে। শেষ করে দেবো 30 সেকেন্ডসে। আমি মজিবুর মঞ্জু আপনার কাছ থেকে ঠিক একই প্রশ্নটা উত্তর খুঁজতে চাই, যে দলই বিজয়ী হোক না কেন দেশ শাসনের জন্য যে একটা রাজনৈতিক ঐক্য দরকার সবগুলো দলের সাথে, সেটা আপনি দেখছেন কিনা? না, আমি দেখছি না। আমি সামনে ভয়াবহ বিপদ দেখছি। কারণ আমি এখনই যে লক্ষণটা দেখছি, ধরেন এখন ক্ষমতার মানে আমরা যেটা দেখছি যে বিএনপি জামাত এখন মোটামুটি সম্ভাবনাময় যে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি কিন্তু বিএনপি জামাতের একটা দ্বন্দ্ব দেখছি ভয়াবহ সামনে। আবার জামাত যদি ক্ষমতায় আসে, তখন বিএনপি সহ সব অপোজিশন এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইভেন এই যে কওমি আলেমদেরকেও আমরা দেখছি। সুতরাং আগামী দিনের মানে সরকার এবং রাষ্ট্র যে জায়গায় যাচ্ছে, আপনি যেটা বারবার ইঙ্গিত করছেন যে একটা ঐকমত বা একটা সহনশীলতার জায়গায় আসবে কিনা, সহনশীলতার সম্ভাবনাটা আচরণটা কম দেখা যাচ্ছে। কারণ বিএনপি জামাত একসাথে এত বছর আন্দোলন করেছে, একসাথে এত বছর ছিল সরকারে ছিল, তারা এত তাড়াতাড়ি শত্রুতায় নিমজ্জিত হয়েছে। সুতরাং ওনারা বিপদে থাকলে ঐক্যবদ্ধ থাকে, ক্ষমতায় গেলে ওনারা ভয়ানক বিভেদের মধ্যে জড়ায়। এটাই আমার অভিজ্ঞতা। এটা দুঃখজনক।